আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদ। আমি রিদিতা রেজা। শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ ফুল ক্রিম মিল্ক পাউডার সংবাদ শিরোনাম। বিজয় সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপনে ঢাকায় ভারতের রাষ্ট্রপতি শাহজালাল বিমানবন্দরে লাল গালিচা সংবর্ধনা। বিচারপতি নিয়োগে আইন করতে বিদায়ী প্রধান বিচারপতির তাগিদ, অনিয়মের বিরুদ্ধে সুপ্রিম কোর্টকে সোচ্চার থাকার আহ্বান। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও অবনতি, মুক্তির দাবিতে 22 থেকে 30 ডিসেম্বর সারা দেশে জেলা পর্যায়ে মহাসমাবেশ। এবং হাইতিতে জ্বালানি নির্বাহী ট্যাঙ্কার বিস্ফোরণে 50টিরও বেশি বাড়ি পুড়ে কমপক্ষে 62 জনের মৃত্যু, 3 দিনের রাষ্ট্রীয় শোক। কুয়াশায় সাল ছুঁয়ে পানি আর কত হয়রানি আছে সমাধান। বসত ঘরে লাগাও আনো আসি। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলে অনলাইনে লাইভ টিভি এবং চ্যানেলে অনলাইনে ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। বাংলাদেশের বিজয় সুবর্ণ জয়ন্তী উদযাপনের উৎসবে যোগ দিতে ঢাকায় এসেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। 3 দিনের সফরে তিনি বিজয় দিবসের প্যারেডে যোগ দিয়ে সালাম গ্রহণ করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। এছাড়া সন্ধ্যায় বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করার কথা রয়েছে কোবিন্দের। পান্থ রহমান জানাচ্ছেন বিস্তারিত। বাংলাদেশের বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে 16 ডিসেম্বর জাতীয় প্যারেড গ্রাউন্ডে বিশেষ আয়োজন। বিজয়ের এই উৎসবে যোগ দিতে ঢাকায় মহান মুক্তিযুদ্ধের মিত্র, বন্ধু, প্রতিবেশী রাষ্ট্র ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সকাল 11:15টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তাঁকে বহনকারী বিশেষ বিমানটি। সস্ত্রীক অতিথিকে স্বাগত জানান বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। অতিথির সম্মানে 3 বাহিনীর একটি চৌকস দলের গার্ড অব অনার আয়োজন। বিমানবন্দরের লাল গালিচা পেরিয়ে গার্ড পরিদর্শন করেন রামনাথ কোবিন্দ। বিমানবন্দর থেকে তিনি রওনা হন সাভারে জাতীয় স্মৃতিসৌধে। সেখানে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন রামনাথ কোবিন্দ। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। বিচারপতি নিয়োগের আইন করতে বলেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। আইন হলে বিচারপতি নিয়োগ দিয়ে জনগণের ভিত্তিহীন ভুল ধারণা দূর হবে বলে বিদায় ভাষণে তুলে ধরেন তিনি। একই সাথে সকল অনিয়মের বিরুদ্ধে সুপ্রিম কোর্ট বার ও বেঞ্চকে সোচ্চার থাকার আহ্বানও জানিয়েছেন তিনি। বিপুল সংখ্যক মামলার জট নিরসন বড় চ্যালেঞ্জ উল্লেখ করে এই ক্ষেত্রে সব বিচারকদের কঠোর পরিশ্রম করতে বলেছেন প্রধান বিচারপতি। বিদায় সংবর্ধনায় যোগ দেন অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট বারের সহসভাপতি, আওয়ামীপন্থী আইনজীবীরা। বর্জন করেছেন সুপ্রিম কোর্ট বারের সেক্রেটারি সহ বিএনপি পন্থী আইনজীবীরা। পরে এক সংবাদ সম্মেলনে সুপ্রিম কোর্ট বারের সেক্রেটারি ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, বিদায় অনুষ্ঠানের বিষয়ে সমিতিকে অবহিত না করে অবজ্ঞা করার প্রতিবাদে তারা অনুষ্ঠান বর্জন করেছেন। তবে জ্যেষ্ঠতার ভিত্তিতে যেন প্রধান বিচারপতি নিয়োগ দেওয়া হয় সে দাবি জানান তারা। পরে আরও এক সংবাদ সম্মেলনে অ্যাটর্নি জেনারেল AM আমিন উদ্দিন বলেন, সংবিধান অনুযায়ী প্রধান বিচারপতি নিয়োগ দেওয়া হবে। রাজনৈতিক উদ্দেশ্যে বারের সেক্রেটারি বিদায় সংবর্ধনায় যোগ দেয়নি বলে তিনি মন্তব্য করেন। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন অবসরে যাচ্ছেন আগামী 31 ডিসেম্বর। তবে 19 ডিসেম্বর থেকে সুপ্রিম কোর্টে অবকাশকালীন ছুটি শুরু হচ্ছে। 16 থেকে 18 ডিসেম্বর পর্যন্ত সরকারি ছুটি থাকায় প্রধান বিচারপতি হিসেবে বুধবারই বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের শেষ কর্মদিবস। প্রধান বিচারপতি হিসেবে ওনার শেষ হবে, কর্মকাল শেষ হবে 30 ডিসেম্বর, কিন্তু ওনার কার্যদিবস আজকে শেষ হয়ে গেল। কারণ আজকের থেকে সুপ্রিম কোর্ট বন্ধ হতে যাচ্ছে এবং এটা খুলবে আগামী বছর 2 তারিখে। সেই বিবেচনায় আজকে ওনার শেষ কার্যদিবস ছিল। তো আজকে আমরা বারের পক্ষ থেকে চিরচরিতভাবে আমরা ওনাকে সম্বর্ধনা জানিয়েছি। ওনার সময় যেগুলো চ্যালেঞ্জ ছিল সেগুলো উনি কীভাবে মোকাবিলা করেন এগুলোর একটা সংক্ষিপ্ত বিবরণী উনি দিয়েছেন আজকে।
খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে আগামী 22 থেকে 30 ডিসেম্বর সারা দেশে জেলা পর্যায়ে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি। সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল জানান, বেগম জিয়ার রক্তে হিমোগ্লোবিন কমে যাওয়ায় গতকাল থেকে তিনি আরো অসুস্থ হয়ে পড়েছেন। র্যাবের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার দায় সরকারের বলেও মন্তব্য করেন দলের মহাসচিব। জাকিয়া আক্তারের রিপোর্ট। গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে দলের মহাসচিবের যৌথ সভা শেষে সংবাদ সম্মেলন। মির্জা ফখরুল জানান, মার্কিন নিষেধাজ্ঞা মানবাধিকার লঙ্ঘনকারী সরকারের জন্য একটি শক্তিশালী বার্তা। মার্কিন নিষেধাজ্ঞার সম্পূর্ণ দায় আওয়ামী লীগের। এখন তারা চিহ্নিত হয়ে গেছে। এখন তাদের উপরে যখন আপনার সমস্ত এই বিশাল বিশাল দায় তাদেরকে নিতে হবে, তখন তারা দায় অন্যের ঘাড়ে চাপানোর চেষ্টা করবে। এখানে তো জনগণের বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। নির্বাচন যদি নিরপেক্ষ সরকারের অধীনে হয়, নিরপেক্ষভাবে হয়, নিঃসন্দেহে সেটা পড়বে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়েও কথা বলেন মির্জা ফখরুল। তার শরীর আবারও একটু খারাপ হচ্ছে, আবারও কাল থেকে একটু তিনি তার কিছু প্যারামিটার্স আপনার কমের দিকে, আপনার হিমোগ্লোবিন, প্লেটলেট এবং WBC এগুলো একটু কমের দিকে গেছে। আগামী 22 তারিখ থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে উন্নত চিকিৎসা কেন্দ্রে প্রেরণের দাবিতে জেলা পর্যায়ের সমাবেশের তারিখ এটা আমরা নির্ধারণ করেছি। বিজয়ের 50 বছরের জনগণের ভোটের অধিকার নিশ্চিত করে গণতান্ত্রিক দেশ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান বিএনপি মহাসচিব। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এখন শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকেরা। ওবায়দুল কাদেরের চিকিৎসার জন্য গঠন করা মেডিকেল বোর্ডের প্রধান এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডাক্তার শরফুদ্দিন আহমেদ ব্রিফিংয়ে জানিয়েছেন, ওবায়দুল কাদেরের রক্তচাপ এবং অক্সিজেনের মাত্রা স্বাভাবিক। আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে আরো 2-3 দিন হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে থাকতে হতে পারে। ব্রিফিংয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের রেসপিরেটরি মেডিসিন বিভাগের প্রধান ও কোষাধ্যক্ষ প্রফেসর ডাক্তার আতিকুর রহমান ছিলেন। গতকালকের তুলনায় উনি অনেক ভালো আছেন। এই ভালোটি হলো উনার ডায়াবেটিস গতকাল ছিল 13, আজকে 5, নর্মালের একদম নর্মাল। ওনার ব্লাড প্রেশার, ওনার অক্সিজেন স্যাচুরেশন সব কিছু নর্মাল, এবং ওনাকে আমরা আরও 2-1 দিন অবজারভেশনে রাখবো বলে আমরা সব ধরনের পরীক্ষা নিরীক্ষা করছি, এবং উনি শঙ্কামুক্ত এবং সুস্থ আছেন। উত্তর আমেরিকার হাইতিতে জ্বালানিবাহী ট্যাঙ্কার বিস্ফোরণে অর্ধশত বাড়ি পুড়ে অন্তত 62 জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে জীবন বাঁচাতে লড়ছেন কয়েক ডজন অগ্নিদগ্ধ। প্রাণহানি আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় চিকিৎসকেরা। এই ঘটনায় 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে দেশটির সরকার। লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। হাইতির উত্তরাঞ্চলের ক্যাপ হাইতিয়ান শহরের পাহাড়ি এলাকায় মঙ্গলবার ভোরে অনেকের ঘুম ভাঙে বিকট শব্দে। বুঝে ওঠার আগেই যে দুর্ঘটনা অনেকের প্রাণ কেড়ে নিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জ্বালানি বহনকারী ট্রাকটি একটি মোটরসাইকেলকে পাশ কাটাতে গিয়ে উল্টে যায়। পরে ছড়িয়ে পড়া জ্বালানি সংগ্রহে ছুটে আসেন স্থানীয়রা। এরপরই দ্রুতগতিতে আগুন ছড়িয়ে পড়ে পুড়ে যায় অন্তত 50টি বাড়ি। দুর্ঘটনার পর স্থানীয় হাসপাতালগুলো আহত মানুষে ভরে গেছে। দ্রুত চিকিৎসা দিতে ফিল্ড হাসপাতালও তৈরি করা হয়েছে। 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী। ক্যারিবীয় দেশটি বছর জুড়ে জ্বালানি সংকট মোকাবেলা করছে। তাতে কালোবাজারে জ্বালানির মজুদও বাড়ছে। চলতি সপ্তাহের শুরুতে গুদামে থাকা জ্বালানি ট্যাঙ্কারের আগুনে দেশটিতে একজন মারা যান। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই। এবারে সুবর্ণ বিজয়ের খবর।
বিজয় সুবর্ণ জয়ন্তী উদযাপন করতে যাচ্ছে বাংলাদেশ। ৭১ ডিসেম্বরের শুরু থেকে মুক্তিযোদ্ধারা এগিয়ে যেতে থাকেন বিজয়ের পথে। সময়ের সাথে সাথে বাড়তে থাকে পাকিস্তানি হানাদার বাহিনীর উপর আক্রমণ। মুক্তিযোদ্ধাদের বীরত্বে দিশেহারা বর্বর পাকিস্তানি বাহিনী প্রকাশ্যে পরাজয় মেনে নিলে জন্ম নেয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী উদযাপনের গৌরবের ক্ষণে ৭১-এর সেই বিজয়ের শেষ সময়ের কথা জানাচ্ছেন ওবায়দুল রশিদ। ১৯৭১ সালের ১৫ ডিসেম্বর ছিল বুধবার। চট্টগ্রামের কুমিরায় পাকিস্তানি ঘাঁটিতে জোরদার আক্রমণ চালায় মুক্তিযোদ্ধারা। ফৌজদার হাটের দিকে পালিয়ে যেতে থাকে পাকিস্তানি বাহিনী। তবে সেখানেও আক্রমণ চালায় বীর বাঙালি। মুক্তিযোদ্ধাদের অভিযানে হাটহাজারিতেও পাকিস্তানি হানাদার বাহিনী বিপর্যস্ত হয়ে পড়ে। আত্মসমর্পণে বাধ্য হয় অনেক পাকিস্তানি সৈন্য। প্রচণ্ড যুদ্ধের পর এদিন পাকিস্তানি হানাদার মুক্ত হয় সিলেটের খাদিমনগর। আশেপাশের এলাকা শত্রুমুক্ত করার পর মুক্তিবাহিনী ও মিত্রবাহিনী ঘিরে ফেলে রাজধানী ঢাকা। টার্গেট ছিল একটি, পাকিস্তানি হানাদার বাহিনীর সবশেষ ঘাঁটি ঢাকা জয়। ১৬ ডিসেম্বর সকাল ৯টার মধ্যে পাকিস্তানি সৈন্যদের আত্মসমর্পণ করার আহ্বান জানান ভারতের সেনাপ্রধান জেনারেল শ্যাম মানেকশ। ঘোষণার পর বিকেল ৫টা থেকে পাকিস্তানি অবস্থানের ওপর বোমা বর্ষণ বন্ধ করে ভারতীয় বিমান বাহিনী। তবে মানেকশরের হুঁশিয়ারি ছিল, আত্মসমর্পণ না করলে শুরু হবে পুরোদমে বোমা বর্ষণ। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। অশোক লেল্যান্ড ইফাদ অটোস বিরতি নিচ্ছে। বিরতির পর অন্যান্য সংবাদের সাথে আরো জানিয়ে ফিরবো। ফিরে এলাম বিরতির পর। দিনাজপুরের শীতার্ত মানুষদের মাঝে গরম কাপড় সরবরাহ করেছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের স্বাস্থ্য সেবা কেন্দ্র। এবার সহায়তা পেয়েছেন প্রান্তিক কৃষক, বর্গা চাষী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর শীতার্তরা। শাহ আলম শাহের রিপোর্ট। প্রতি বছরের মতো এবারও জেলায় জেলায় শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে পরিবেশ সংরক্ষণে কাজ করা প্রতিষ্ঠান প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। দেশের উত্তরের জেলা দিনাজপুরের বিরল ও বচাগঞ্জের বেশ কিছু স্থানে দুস্থদের কম্বল বিতরণ করা হয়েছে। আমি একটা কম্বল পাইলাম এই সেলেন থাকি, আমার খুব ভালো লাগিল। খুবই ভালো, মানে মোটা মানে মোটা আছে তো, গরম ধরবি, গরম করবি, ঠান্ডা বাড়াবে। সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোয় প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের প্রশংসা করেছেন অতিথিরা। অত্যন্ত আনন্দিত যে অসহায় মানুষগুলোর পাশে আপনারা এই চ্যানেল আই পরিবার এভাবে যদি প্রত্যেকটি মানুষ অসহায় মানুষের পাশে এগিয়ে আসতো, তাহলে আজকে আমাদের দেশের অনেক মানুষের উপকার হতো। প্রতিটি বড় বড় প্রতিষ্ঠান, প্রতিটি বিত্তবান পরিবার এভাবে এগিয়ে আসে, তাহলে বাংলাদেশের মানুষের শীতের বস্ত্রের কোনো অভাব হওয়ার কথা নয় এবং হবেও না। নিদর্শন সৃষ্টি করেছেন যে কিভাবে মানুষের পাশে থাকা যায়, কিভাবে মানুষের উপকার করা যায়। এটা আপনাদের মাধ্যমে আজকে বাংলাদেশ শিখতে পেরেছে যে আপনারা যেন এইভাবে আমাদের পাশে থাকেন, আমরাও আপনাদের পাশে আছি। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের মতো সামাজিক সংগঠন ও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান অতিথিরা। দিনাজপুর থেকে শাহ আলম শাহী, চ্যানেল আই। জিপিএইচ ইস্পাত বাংলাদেশের অগ্রযাত্রা সংবাদ। নির্মাণে প্রচলিত স্টিল বেছে নেবেন নাকি বেছে নেবেন এশিয়ার প্রথম কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেসে তৈরি বিশ্বসেরা স্টিল? জিপিএইচ ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। শহর থেকে গ্রামে শিক্ষা, স্বাস্থ্য সেবা সহ প্রতিটি খাতের অনন্য অংশ হয়ে উঠেছে তথ্য প্রযুক্তি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন 2021 বাস্তবায়নে বাংলাদেশে তথ্য প্রযুক্তির ব্যবহার যেমন বেড়েছে, তেমনি এই খাতে দিন দিন কর্মসংস্থান বাড়ছে। এগিয়ে চলার 12 বছরের ডিজিটাল বাংলাদেশের বর্তমান ভবিষ্যৎ নিয়ে মোহাম্মদ মামুনের ভিডিও চিত্রে রফিকুল বাশারের 8 পর্বের ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন তৃতীয় পর্ব। ডিজিটাল সেবা প্রাপ্তিতে শহরের সুবিধা পৌঁছে গেছে গ্রামে। জমির খাজনা দেয়া, জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র, ইমেল করা কিংবা বিদেশে অবস্থানরত আত্মীয়স্বজনের সাথে কথা বলা, সবকিছু রয়েছে বাড়ির পাশের ডিজিটাল সেন্টারে। সারা দেশের 8,000-এর বেশি ডিজিটাল সেন্টারে প্রতি মাসে 40 লাখের বেশি মানুষ ই সেবা নিচ্ছেন। রাজশাহী শহর থেকে 13 কিলোমিটার দূরের হরিয়ান গ্রাম। কৃষিকাজ আর মাছ চাষ এই গ্রামের মানুষের প্রধান উপজীব্য। সরকারি সেবা নিতে শহরে যেতে হয় না এই গ্রামের মানুষকে।
গ্রামের ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পাওয়া যাচ্ছে সব সেবা। ভোটার আইডি কার্ডের ফটোকপি প্লাস জন্ম সনদের কপি সহ নিয়ে এসে জমা দিবেন। আমি এখানে উদ্যোক্তা হিসাবে কাজ করছি। প্রায় 30 রকমের সেবা আমরা সাধারণ জনগণের মাঝে প্রদান করছি। সবচেয়ে বড় সেবা যেটা ব্যাংকিং সেবা, আমরা ব্যাংকিং এর মাধ্যমে সাধারণ জনগণের বয়স্ক, বিধবা, তারপরে মাতৃত্বকালীন ভাতা, এগুলা সকল ধরনের সেবা কর্মসূচি আমরা দিয়ে থাকি। 2010 সালে দেশের সব ইউনিয়ন পরিষদে ইউনিয়ন ডিজিটাল সেন্টার ইউডিসি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারের আইসিটি বিভাগের পক্ষ থেকে ইন্টারনেট আর কম্পিউটার দেওয়া হয়েছে, তাতেই তৈরি হয়েছে উদ্যোক্তা। গ্রামের মানুষ যারা, তারা এই বিষয়গুলো আগে না বুঝলেও এখন সরাসরি বুঝছে যে আমরা অনলাইনে সব কিছু করতে পারি। এতে হচ্ছে যে সময় বাঁচে, টাকা বাঁচে, খরচ বাঁচে। তো এই সেবাগুলো আমরা ইউনিয়ন পরিষদ থেকে দিচ্ছি। অনলাইনে যে কোনো কাজগুলো আমাদের এই তথ্য সেবাগুলোর থেকে হচ্ছে এবং মানুষ এসে অতি সামান্য ফি তাদের কাজগুলো করে নিয়ে যেতে পারছে। উপকৃত হয়েছেন গ্রামের সাধারণ মানুষ। ইন্টারনেট ব্যবহার করে ঢাকার বিশেষজ্ঞ চিকিৎসকেরও সেবা পাচ্ছেন গ্রামবাসী। বাচ্চার জন্মদিনের কার্ডটা কেটে এসেছে, 1 সপ্তাহ পর দিয়ে দিবে। জন্ম সনদ করার জন্য আসছি, স্কুলে ভর্তি দেওয়ার জন্য কার্ড করতে এসেছি। উপজেলা পর্যায়ে আরও 555টি ডিজিটাল সেবা ও প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হচ্ছে। সেখানে সরকারি সেবার পাশাপাশি নিজের শহরে থেকেই আয় করতে পারবেন শিক্ষিত তরুণরা। রফিকুল বাশার, চ্যানেল আই। ইন্ডি ক্যাফে গ্লোবাল, সিল্ক সিটি সংবাদ। রাজশাহীতে শহীদ বুদ্ধিজীবী দিবসে আলোর মিছিল করেছে মহানগর আওয়ামী লীগ। মঙ্গলবার রাতে আওয়ামী লীগ কার্যালয় থেকে মোমবাতি প্রজ্বলন করে আলোর মিছিল বের করা হয়। মিছিলটি মহানগরীর কুমারপাড়া ও সাহেববাজার হয়ে রাজশাহী কলেজ শহীদ মিনারে গিয়ে শেষ হয়। নিটল ডাটা কৃষি সংবাদ। নাটোরে পরীক্ষামূলকভাবে 3টি এলাকায় পুষ্টি সমৃদ্ধ কালো ধানের চাষ হয়েছে। ফলনও পাওয়া গেছে ভালো। কৃষক বীজ ধান বিক্রি করে ভালো লাভের আশা করছেন। রেজাল্ট করিম রেজার পাঠানো তথ্য ভিডিওতে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। নাটোরের ওষুধি ফসলের অঞ্চল খ্যাত লক্ষ্মীপুর খোলাবাড়িয়ায় এবার চাষ হয়েছে ওষুধি গুণসম্পন্ন পুষ্টিকর ব্ল্যাক রাইস বা কালো ধান। গাজীপুর গ্রামের কৃষক মোস্তাফিজুর রহমান টুটুলের জমির কালো ধান কাটা চলছে। ফলনে সন্তুষ্ট তিনি। বীজ হিসেবে বিক্রি করে লক্ষাধিক টাকা লাভের আশা তার। ব্ল্যাক রাইসের ধানের এটা বহির্বিশ্বের ব্যাপক চাহিদা, প্রোটিন সমৃদ্ধ খাদ্য হিসাবে এটা ডায়াবেটিস থেকে ক্যান্সারের রোগীরা খেতে পারে। তো আমরা মনে করি যে নাটোরের এই ব্ল্যাক রাইস নাটোর সহ গোটা দেশে একসময় ছড়িয়ে যাবে, কৃষকরা ন্যায্য মূল্য পাবে। শুরুতে জাপান ও মিয়ানমারে কালো ধান চাষ শুরু হয়। গত কয়েক বছর দেশের বিভিন্ন জেলায় কালো ধানের চাষ শুরু হয়েছে। পার্বত্য অঞ্চলেও রয়েছে এক ধরনের কালো ধান, সেটি পোড়া বিডনি হিসেবে পরিচিত। আমরা যদি এখানে এই ধানটা উৎপাদন করি, এটার অ্যামোলেপেকটিন বেশি হওয়ার কারণে স্টার্চের পরিমাণ বেশি থাকে, এটাতে বেশি শক্তি সরবরাহ করবে। আর আমরা যে পরিমাণ ভাত খাই, এই আটালো ভাত খেলে সেই পরিমাণ ভাত লাগবে না। আবার এটা গবেষণার জন্য কাজ দিতে পারে যে আমাদের যে জনপ্রিয় জাতগুলোতে আছে সেগুলোতে যদি এখান থেকে জিন ট্রান্সমিট করে যদি অ্যামোলেপেকটিনের পরিমাণ বাড়ানো যায়, এটা একটা নতুন গবেষণার দ্বার উন্মুক্ত করবে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। সিরাজগঞ্জের সুতা প্রক্রিয়াকরণ মিলের বর্জ্যে পরিবেশ বিপর্যয় ঘটেছে। মিলের রাসায়নিক মিশ্রিত বিষাক্ত পানি আশপাশের জলাশয় ও নদী নালায় ফেলা হচ্ছে। নষ্ট হচ্ছে গাছপালা, ফসলি জমি। স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে, দেখা দিয়েছে সুপেয় পানির অভাব। আশরাফুল ইসলামের ক্যামেরা ফেরদৌস রবিনের রিপোর্ট। এভাবেই সুতা প্রসেস মিলগুলোর রং ও বিষাক্ত কেমিক্যাল যুক্ত পানি ছড়িয়ে দেওয়া হচ্ছে আশেপাশের খাল বিল ও নদীতে।
বিষাক্ত পানিতে পরিবেশ বিপর্যয়ের চরম ভোগান্তিতে সাধারণ মানুষ। তাদের অভিযোগ, পানিবাহিত রোগের পাশাপাশি সুপেয় পানির অভাব দেখা দিয়েছে। টিউবওয়েলের পানি দূষিত, এই যে ফিরোজার পানির জন্য এখন সরকারে যা করবে সেটাই ঠিক। আমরা কি করবো? আমরা তো বাধা দেওয়া সই করতে পারবো না। বাধা দিবা যেমন আরেকজন ইটা মুগুর মারবো। আর এই রঙের পানি যে মিলে করছে এতে দুর্গন্ধ, অসুবিধা হয়, প্রচুর দুর্গন্ধ এই মিলের পানিতে। এবার দুর্গন্ধ, পোলাহানের অসুখ বিসুখ হয়। থাকা হারিনা রঙের গন্ধ, একটু কুরকাপকি পালা হারিনা ময়রা যায়, এসে খায়া মরে। এখন বড় বড় মাথা আলারা মনে করেন যে এর মধ্যে দিয়ে তাদের একটা চাপ দেয় করে রাখে আর কি। সিরাজগঞ্জের চৌহালি, বেলকুচি, শাহজাদপুর সহ 6টি উপজেলায় গড়ে ওঠা সুতা প্রসেস মিলগুলো অনুমোদনহীন। আমাদের এইখানে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। বেলকুচিতে তাঁত শিল্প এলাকা, আর এই সমস্ত ফ্যাক্টরি ছাড়া তাঁত শিল্প চলতে পারে না। বর্জ্যের দূষণে ফুসফুস ক্যান্সার সহ নানা জটিল রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা। যদি সেই পানি আমাদের কেউ মুখে দেয়, সেক্ষেত্রে পানিবাহিত রোগ, এমনকি স্কিনের যে ডিজিজগুলো আছে, চর্মরোগ হওয়ার সম্ভাবনা, এবং কি বাতাসে যদি সেগুলো ছড়িয়ে পড়ে রঙের যে মাধ্যমটা, তাহলে আমাদের ফুসফুসে ক্যান্সার পর্যন্ত হতে পারে। স্থানীয় প্রশাসন জানিয়েছে কয়েকটি এলাকায় ইটিপি প্ল্যান্ট সহ দূষণ রোধে উদ্যোগ নেওয়া হয়েছে। সিরাজগঞ্জ থেকে ফেরদৌস রবিন, চ্যানেল আই। এবারে অন্যান্য সংবাদ। করোনা ভাইরাসে অমিক্রন ধরন বিশ্বজুড়ে নজিরবিহীনভাবে ছড়িয়ে পড়ছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটির মহাপরিচালক টেড্রস আধানম গেব্রেইয়েসাস বলেছেন, অধিকাংশ দেশেই সম্ভবত নতুন এই ভ্যারিয়েন্টটি ছড়িয়ে পড়েছে। এদিকে সংক্রমণ বাড়তে থাকায় বিভিন্ন দেশে বিধিনিষেধ বাড়ানো হচ্ছে। লুৎফুর রহমান সোহাগের আরও একটি রিপোর্ট। মহামারীর ধাক্কা সামলিয়ে অনেকটা স্বাভাবিক হয়ে ওঠার যে চেষ্টা চলছিল বিশ্বজুড়ে, গত কয়েক সপ্তাহে তা পাল্টে দিয়েছে ওমিক্রন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, করোনা ভাইরাসের কোনো ধরনই এমনভাবে ছড়িয়ে পড়েনি। এই পরিস্থিতিতে ধনী দরিদ্র দেশগুলোর টিকার বৈষম্য কমিয়ে আনার তাগিদ দিয়েছেন সংস্থাটির প্রধান। ওমিক্রন যে বিশ্বজুড়ে স্বাস্থ্য ব্যবস্থাকে আবার অপ্রস্তুত করে দিতে পারে, সেই সতর্কতাও জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রও সতর্ক করে বলেছে, দেশটিতে দ্রুত ছড়িয়ে পড়া ওমিক্রনের সংক্রমণ জানুয়ারিতে ভয়াবহ পর্যায়ে পৌঁছাতে পারে। সংক্রমণ ঠেকাতে তোড়জোড় শুরু হয়েছে ইউরোপ জুড়ে। যুক্তরাজ্য থেকে ফ্রান্সে প্রবেশে কড়াকড়ি আরোপের পরিকল্পনা করছে দেশটির সরকার। স্কটল্যান্ডে যতটা সম্ভব সামাজিক যোগাযোগ কমিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে। হাসপাতালে চাপ বাড়ায় বড়দিনের এক সপ্তাহ আগে স্কুল বন্ধ করে দেওয়ার পরিকল্পনা নিয়েছে ডাচ সরকার। লুৎফুর রহমান সোহাগ, চ্যানেল আই। বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল খেলার খবর।